আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আছে আদর্শ উদ্ভিদ কোষ। আদর্শ বলতে কি বোঝায় বলতো? আদর্শ বলতে কি বোঝায়? এটা বলো, আদর্শ বলতে কি বোঝায়? সবচেয়ে পারফেক্ট, যেটা মানে আইডল হিসেবে যেটা পারফেক্ট মানে যার মধ্যে সব বৈশিষ্ট্য পাওয়া যায়, যার মধ্যে সব বৈশিষ্ট্য পাওয়া যায় ওটা হলো আদর্শ। যেমন বলে না যে আমাদের জন্য হলো আমাদের নবীর আদর্শ, তাই না? বা সাহাবীদের আদর্শ, মানে কি যার মধ্যে সব বৈশিষ্ট্য পাওয়া যায়। মানবিকতা বলো বা হচ্ছে মানুষের প্রতি দয়া বলো, এই সব বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যায় সেটাই তো আদর্শ। তাহলে কোষের মধ্যে এক একটা কোষে এক এক রকমের অঙ্গাণু থাকতে পারে, নাও থাকতে পারে। আর আদর্শ যেমন বলবো, একটা কোষের মধ্যে সব অঙ্গাণু আমি দিয়ে আলোচনা করছি, এটাই হলো আদর্শ উদ্ভিদ কোষ। তাহলে এই আদর্শ উদ্ভিদ কোষকে দুইটা ভাগে ভাগ করা যায়। আমি এই অংশটা শেষ করি। প্রথম অংশ জড় বস্তু, মানে জড় বস্তু বা জড় পদার্থ একই কথা, হ্যাঁ? জড় বস্তু মানে কি? কোষের মধ্যে জড় বস্তু আছে। আচ্ছা বলো, কোষের মধ্যে জড় বস্তু কোনগুলোকে আমি কোষের জড় বস্তু বলবো? জড় বস্তু কোষের কোন অঙ্গকে, তুমি কোন অঙ্গকে দেখে বলবা যে এটা জড় বস্তু? যেগুলো আপনি বলছিলেন যে স্বতন্ত্র ক্রিয়া হয়। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ। যে যার মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটবে না তারাই হলো জড় বস্তু। ঠিক আছে? তাহলে কোষের মধ্যে বৈজ্ঞানিকরা কিছু জড় বস্তু পাইছে যার মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে না, চুপচাপ থাকে। বুঝতে পারছো? যে যেমন ধরো যে তোমার যখন তোমরা তো তখন তো বেশ ছোট, যেমন ধরো হলো যে 5ই আগস্টে যে হলো, তাহলে যত ক্রিয়া বিক্রিয়া করছে কিন্তু কারা? ওই ছোট ছোট বাচ্চারা আর স্টুডেন্ট, তাই না? ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এরা এই পর্যন্তই, কিন্তু বেশি বড়রা কিন্তু কোনো ক্রিয়া বিক্রিয়া করছে করেনি। কিন্তু যা ক্রিয়া বিক্রিয়া করছে ওই ছোটরা আর স্টুডেন্টরা, তাই কি না? তো সবসময় কিন্তু এই জন্য বলা হয় যে এই বয়সটা সব থেকে ভাইটাল টাইম। এই বয়সে সব কিছু করা যায়। এই বয়সে তুমি ভালো পড়াশোনা করে ভালো জায়গায় চান্স নেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে? কিন্তু হচ্ছে যে বয়স পার হয়ে যাওয়া সম্ভব না। এই বয়সটা সব কাজেই কিন্তু, যেমন ধরো ৭১ যুদ্ধেও কিন্তু ওই স্টুডেন্ট লাইফের যারা ধরো চাকরি করছে, মানে সরকারি চাকরি করছে, যে তারা যে যুদ্ধ করেছে তারা কিন্তু করেনি, কারণ এখনো যেমন মানে সরকারি চাকরিজীবীরা তারা তো করবে না, তাই না? হ্যাঁ, নিষ্ক্রিয় থাকে, ঠিক না? তার মানে কি? ক্রিয়া বিক্রিয়া ঘটলে যে সক্রিয়, ক্রিয়া বিক্রিয়া না ঘটলে সক্রিয় না। তাহলে জড় বস্তু, দেখো বইয়ের দিকে তাকাও, যে কোষ প্রাচীরের মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে না, তাহলে কোষ প্রাচীরকে বলবো জড় বস্তু। এটা কোষের বাইরের দিকে কোষ প্রাচীর, এটা একটা জড় বস্তু, এর মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে না। কোষ প্রাচীর এটা জড় বস্তু, এর মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে না। তারপরে দেখো আবার কোষস্থ নির্জীব বস্তু নামকরণ কেন হলো? কোষের ভিতরে, কোষস্থ মানে কোষের ভিতরে, কোষস্থ নির্জীব বস্তু, কোষের ভিতরেও কোনো নির্জীব বস্তু আছে, এদের নাম হচ্ছে কোষস্থ, মানে কোষের ভিতরে। কোষস্থ মানে কোষের ভিতরে, কোষের ভিতরেও কিছু ক্রিয়া বিক্রিয়া বিহীন বস্তু আছে, বুঝছো? তো তাদের নাম দেওয়া হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। তাহলে এখানে দেখো যে কি কি, এটা মনে রাখতে পারো এই ছন্দের মাধ্যমে, যে বসনি মনে রাখতে হবে, কোষস্থ নির্জীব বস্তু কি কি? বসনি। তাহলে দেখো বসনি বলতে কি বোঝায়? বসনি, তাহলে প্রথমে হলো বতে বজ্র পদার্থ, বজ্র পদার্থ, বজ্র পদার্থ, সতে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ, তারপর হলো মিশ্রিত পদার্থ, মিশ্রিত পদার্থ, মিশ্রিত পদার্থ। তাহলে এই বসন মনে রাখলে মনে থাকবে না?
অবশ্যই মনে রাখবা তাহলে মনে থাকবে। এখন দেখো বজ্র পদার্থ কি কি? বজ্র পদার্থ মানে কি? ক্রিয়া বিক্রিয়ার পর যে বজ্রগুলো উৎপাদন হয় কোষের মধ্যে ওগুলো বজ্র পদার্থ। ওর মধ্যে আর ক্রিয়া বিক্রিয়া ঘটছে না, বুঝছো? এটা বজ্র পদার্থ। তাহলে এই বজ্র পদার্থ কি কি? এটা মনে রাখার আগে ছন্দটা লিখো। দেখো যে আটটি গেলে প্রথম অঙ্ক, আজু আজু খবর পাবে। আটটি নামে একটা জায়গা আছে, হ্যাঁ, ওই জায়গায় যদি আজু নামে একটা ছেলে যায় না, আটটি গেলে আজু নামে একটা ছেলে জেনে ফেলবে এরকম। তো তোমরা ছন্দটাকে লেখো, তারপর নিচে নিচে পয়েন্ট। প্রথম আরে কি হয় দেখো, রেজিন হয়। প্রথম আরে হয় রেজিন, প্রথম আরে হলো রেজিন, দ্বিতীয় হলো টিনিন, দ্বিতীয় হলো টিনিন, তৃতীয় হলো গাম, তৃতীয় হলো ল্যাটেক্স, তোমাদের কাছে প্রায় 15-17 জন রেজাল্টের অপেক্ষায় আছে। রেজাল্ট করতে কিছু কি অবস্থা, আগে থেকে পড়াশোনা করলেই তো ভালো, তাই না? সেম পাস করাই দেবে। এই শর্ট সিলেবাসে যারা ফেল করছে তাদেরকে পাস করাই দেবে। তাই আমার এক স্যার কেমিস্ট্রি, উনি এই বছর খাতা পেয়েছে, তো এত বাজে লিখছে, মানে হচ্ছে স্যার হচ্ছে নিজে লিখে মার্ক দিয়ে দিচ্ছে যে আমি অভিশাপ নিতে চাই না, আর পরের বছর থেকে এইচএসসির কোনো খাতা নেই, এই কথা বলছে। মানে এত বাজে লিখছে, পড়াশোনা তো কেউ করে না, এই শর্ট সিলেবাসের এই অবস্থা। আচ্ছা, তাও ভয় পাচ্ছে কিন্তু আসলে যে সায়েন্সে যারা পড়ে তারা তো আসলে ফেল করে না, ম্যাক্সিমাম করে, তাই না? কিন্তু জীবন থেকে কতগুলো সময় চলে যাবে না? তোমরা বুদ্ধিমানের কাজ করছো, যে পড়াশোনা করছো, তাই না? পরীক্ষাও খারাপ হচ্ছে না আর কি, একটু একটু করে পড়াগুলো হয়ে যাচ্ছে, একটু আগায় থাকে না, একটা প্লাস পয়েন্ট, তাই কি না? বসে থাকার থেকে সময় নষ্ট না করে সময়টা কাজে লাগাচ্ছে। ল্যাটেক্স, তারপর হচ্ছে এতে অ্যালকালিট, এতে হলো অ্যালকালিট, অ্যালকালিট আর পুরো রূপ হচ্ছে অ্যালকালিট, না ঠিক আছে, অ্যালকালিট। তারপর দেখো জেট, জৈব অ্যাসিড, যেগুলো জৈব অ্যাসিড। খবর পাবি, খবরে খনিজ পদার্থ, খবর পাবি। ও ইউতে উদয় অ্যাসিড, ইউতে হলো উদয় অ্যাসিড, উদয় অ্যাসিড, উদয় অ্যাসিড। আর খবর পাবি হলো খনিজ পদার্থ, এখানে লিখতে হবে খনিজ পদার্থ, খনিজ পদার্থ হলো খনিজ পদার্থ। তবে অন্য বই খনিজ পদার্থ নিয়ে একটু কথাবার্তা আছে। খনিজ পদার্থ দুই ধরনের হয়, সেটা আছে। খনিজ পদার্থ দুই ধরনের, একটা হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আর হলো ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, হ্যাঁ, লিখে দিন ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম কার্বনেট দুই রকমের খনিজ পদার্থ, উদ্ভিদের মধ্যে দুই রকমের হতে পারে, হ্যাঁ। আচ্ছা,
এখন একটু জানি যে এই রেজিন জিনিসটা কি, টেনিন জিনিসটা কি। এটা একটু খাতায় নোট করলে হবে, বই না করলে হবে। রেজিন কথাটা আসছে ল্যাটিন শব্দ রেজিনা থেকে। ল্যাটিন শব্দ রেজিনা, রেজিন হচ্ছে রেজিন, ল্যাটিন শব্দ রেজিনা, যার অর্থ হলো 18। 18 ধরনের উপাদান, যার অর্থ হলো 18। তবে ধর টেনিন ইংরেজি, না এটা আসলে ল্যাটিন, সংক্ষেপে লিখলে, সংক্ষেপে। তারপরে দেখো টেনিন, টেনিন ইংরেজি শব্দ ট্যান থেকে আসছে, যার অর্থ চামড়া প্রক্রিয়াজাত শক্ত ও পচনশীল বস্তু আর কি। ট্যানিন কথাটা আসছে, ট্যানিন ইংরেজি শব্দ ট্যান থেকে আসছে, যার অর্থ চামড়া প্রক্রিয়াজাত বস্তু, চামড়া প্রক্রিয়াজাত বস্তু। চামড়া প্রক্রিয়াজাত বস্তু। তারপরে হচ্ছে রেজিন, টেনিন, গাম তো জানোই। তারপরে দেখো ল্যাটেক্স, হ্যাঁ ল্যাটেক্স। ল্যাটেক্স বলতে বোঝায়, এটাও ল্যাটিন শব্দ। ল্যাটেক্স মানে হলো দুধের মতো সাদা তরল উপাদান। ল্যাটেক্স হলো দুধের মতো সাদা তরল উপাদান। ল্যাটেক্স হচ্ছে দুধের মতো সাদা, ল্যাটেক্স দুধের মতো সাদা তরল উপাদান, তারপরে হচ্ছে এরপরে আছে হলো অ্যালকালেট। অ্যালকালেট হচ্ছে, এটা আরবি শব্দ, অ্যালকোয়ালি থেকে আসছে। অ্যালকালেট হলো ক্ষার সদৃশ, অ্যালকোয়ালি থেকে আসছে, অ্যালকোয়ালি, মানে ক্ষার, ক্ষারীয় বস্তু, যেখানে হাইড্রক্সিল গ্রুপ থাকে আর কি, বা ক্ষার সদৃশ। জৈব অ্যাসিড তো জানোই, জৈব অ্যাসিড মানে কি, যে অ্যাসিডে কার্বন থাকে, জৈব যৌগ আর কি। উদয় তেল সরাসরি, যে তেলটা বাতাসে মিশে যেতে পারে। খনিজ পদার্থ তো হলোই। আচ্ছা, তাহলে বজ্র পদার্থ শেষ হলো। এবার দেখো এখান থেকে অ্যাডমিশনে কি আসছে। অ্যাডমিশনে আসছিল এইভাবে যে যেমন জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি আসছিল, নিম্নের কোনটি বজ্র পদার্থ, নিম্নের কোনটি বজ্র পদার্থ। তার মানে সবগুলো মনে রাখতে হবে, এর মধ্যে একটা আসছিল। এখান থেকে আরেকটা কোশ্চেন আসছিল, কোনটি কোষের বজ্র পদার্থ। প্রায় একই। হ্যাঁ, এটা জগন্নাথ ইউনিভার্সিটি 23 সালে আসছিল, জগন্নাথ ইউনিভার্সিটি 23 সালে আসছিল। আচ্ছা, এবার হচ্ছে যে বসনি, তাহলে দন্তেশ্বর মানে সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ 3টা। সঞ্চিত, পলক নামে কোনো একটা ছেলের নাম মনে রাখবো, পলক, তাহলে মনে থাকবে। পলক নামে একটা কোনো একটা ছেলের নাম পলক। প্রোটিন, প্রোটিন লতে হচ্ছে লিপিড, আর পদ হচ্ছে কার্বোহাইড্রেট, পদ হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে এইভাবে এটা মনে রাখতে হবে।
তাহলে সর্বশেষ হলো নিঃসৃত পদার্থ, কোষ থেকে যেগুলো নিঃসরণ হয় আর কি, কোষের ভিতর থেকে নিঃসৃত হয়, এটা হলো নিঃসৃত পদার্থ। এটা মনে রাখবা এইচ পেন, এইচ পেন মনে রাখতে পারবো। হ্যাঁ, এটা কলমের নাম এইচ পেন। তাহলে এইচ একটা হরমোন, হরমোন এটা হলো পিগমেন্ট, এটা হচ্ছে পিগমেন্ট। তারপর হচ্ছে নেকটার, ও ই বাতা, এটা হলো এনজাইম, এটা হলো এনজাইম। হ্যাঁ বলো, এবার এনে নেকটার, ও হ্যাঁ বলি, নেকটারটা কি দেখো, অন্যগুলো তো জানো না। নেকটার হচ্ছে যে নেকটারের সরল বাংলা অর্থ আসলে যে দেবতাদের পানীয়। এটা হলো গ্রিক একটা দেবতা যার নাম নেকটার, গ্রিক একটা দেবতা যার নাম নেকটার, এটাকে বলা হয় দেবতাদের পানীয়। অবশ্য পরবর্তীতে বাংলাতে এটাকে বলা হয় মধু, এটাকে বলা হয় মধু, এটাকে বাংলায় মধু বলা হয়েছে। যে মধু অনেক মিষ্টি, হ্যাঁ, যদিও মধু তো আসলে যে ওরা যে খায় খাইতে পরিপাকতন্ত্রের মধ্যে প্রসেসিং হয় আর কি, তারপরে আবার উগলাই ফেলে দেয়। হ্যাঁ, মধু আসলে অ্যাকচুয়ালি মৌমাছিদের একটা বমির অংশ, বমি। হ্যাঁ বমি, ওদের বমি, আমরা ওদের বমিটাই খাই, আমরা ওদের বমিটাই খাই। মানে তোমার হচ্ছে যে আমরা জানি না, জানলেও কিন্তু ওরা তো উপকারিতা বেশি, তাই না? তো পরিপাকতন্ত্রের মধ্যে ওরা কিন্তু কোনো ফুলের মধ্যে তুমি মধু পাবা, ফুলের মধ্যে তুমি সুক্রোজ পাবা, ফুলের ভিতরে চিনি বা সুক্রোজ দিতে পারো। তো ওর মধ্যে মধুর কোনো গুণাবলী নাই, ওরা ওগুলা তো নিয়ে আসে পরে খায় পরে আবার হচ্ছে পরিপাকতন্ত্রে প্রসেসিং হয়ে মধু হয়ে তারপরে বের হয়। হ্যাঁ অনেক হয়তো এটা হতে পারে ওদের বমিতে কোনো কষ্ট নাই, এটা হতে পারে। আমাদের কষ্ট হতে কোন প্রাণীর মল থেকে কফি তৈরি করা হচ্ছে, আমি তো আবার হ্যাঁ, পৃথিবীর সেরা মানে কফি খুব কষ্ট, এক কথায় বলতে হয়ে যায় সেরকম টেস্ট আর কি না, ঠিক আছে। যেমন ধরো যে আমাদের অহিষ্য তো অনেক পোকামাকড় খাচ্ছে না, মানে মানুষের অহিষ্য, তাই না? মানে অহিষ্য বলতে আমি কি বুঝাচ্ছি সেইটা বুঝতে পারছো? হ্যাঁ, তো এই খায় না, আমার গোবরের মধ্যে দেখবে অনেক পোকামাকড় আছে, মানে ওগুলা ওদের কাছে হালুয়ার মতো লাগে, ওদের ভালো লাগে। হালুয়ার মতো লাগে, ওদের ভালো লাগে। সেরকম ধরো যে ফারিয়া যেটা বলছে ওরকম কাহিনী আর কি, ওটা অনেক দামি, ঠিক না? আসলে তো মানুষের বয়সের মধ্যে 3 ভাগের 1 ভাগ পুষ্টি কিন্তু থাকে, 3 ভাগের 1 ভাগ পুষ্টি থাকে, যেগুলো কি নতুন করে কোনো হজম করতে হবে না, ওই পুষ্টি সরাসরি অন্য পোকামাকড় গুলো নিয়ে নিচ্ছে, নতুন করে হজম করতে হবে না। ওই পুষ্টি থাকে বলেই তো যে একটা ঘটনা আছে, সত্যিকারের ঘটনা, আমার মারা খুলনা থাকতে, তো আমার মায়ের যখন খুলনা থাকতো তখন হচ্ছে যে পাশের বাসায় মানে একটা আন্টি আর কি মাকে ইয়ে দিয়েছিল, তোমার হচ্ছে পুঁই শাক খেতে দিয়েছিল নিজের লাগানো। পুঁই শাকের পাতা বলছে, মা বলছে এত বড়, আমি তখন ছোট ছিলাম, আমি জানি না, মা গল্প করছে এত বড় বড় পাতা, ডানটি এরকম মোটা, তা খুবই ঝাঁকড়া। যখন বলছে যে আমার এত পুঁই শাক হচ্ছে আমি খাই শেষ করতে পারছি না, তাই অনেকখানি দিয়েছি না। তো মা বলছে এত বড় বড় পুঁই শাক, এত বড় বড় পাতা, এর আগে তো কখনো দেখিনি, এরকম বড় কি করে? তো বলছে যে এরকম হয়েছে হয়তো এই কারণে যে আমার যে ছোট বাচ্চাটা আছে না, যে ওই বাচ্চাটা যে হাগু করে, ওই হাগুগুলো পুঁই শাকের গোড়ায় দিই, পুঁই শাকের গোড়ায় ওই হাগুটা দেয়, হ্যাঁ তাই বলছে। তো হাগু ফেলে না দিয়ে ওই হাগুটা পুঁই শাকের গোড়ায় দিই।
চিন্তা করে গোবর আছে না, সেটা তো হচ্ছে যে ওইটা দেওয়ার পরে দেখছি যে আমার এরকম কাহিনী, এত ঝামেলা হচ্ছে, আমি খাই আর পরের দিন দিয়ে আবার দেখি আমার সেটা সব শাকে অনেক বুঝছো? তো হচ্ছে যে এই কারণে এত ইয়ে হচ্ছে, তো ওটা শোনার পরে আসলে খাবার তো রুচি খাইছে না। এটা তুমি চিন্তা করো, তুমি যদি শোনো খাবার তোমার খাওয়া যাবে, শোনার পরে তো খাওয়া যাবে না। তো মা তখন বলছে যে তখন তো মার তখনই খুব খারাপ লাগতে শুরু করছে, তখন তার সামনে কিছু বলেনি, চলে গেছে। পরে মা আর কি একটা ফকির এসেছিল, ফকিরকে দিয়ে দিয়েছে, কারণ না জেনে খেতে পারবে। তো ফকিরটা এত বড়, মানে এত মোটা মোটা ডান্টি, এত বড় পাতা, দেখে ওরা হাসি ফেলছে, খুশি খায় ফকিরটা। কিন্তু ফকিরটা তো গল্প বলেনি যে এই কাহিনী, ও তো খায় নেবে। অ্যাকচুয়ালি সাইন্টিফিক ভাবে এটাতে কোনো ক্ষতি হবে না, মানুষের কোনো ক্ষতি হবে না, কারণ ওই হাঁকুর মধ্যে যে পুষ্টিগুলো আছে ওটাই কিন্তু পোশাক নিয়েছে, যেগুলো বজ্র পদার্থ সেগুলো তো পোশাক নেয়নি। বুঝতে পারছো? তো এই জন্য তোমার হচ্ছে যে সমস্যা হবে না, কিন্তু রুচির একটা ব্যাপার আছে না, রুচির ব্যাপার, যে যেটা খায় না, যেমন অনেক দেশে ইঁদুর সুচা আছে না, ওগুলো তোমার আমাদের মতো মাংসের মতো ঘুনি ওরা খায়, তাই না? তো হ্যাঁ, কিন্তু আমরা কি, আমাদের এটা সম্ভব? আমাদের দ্বারা সম্ভব না। আর পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ। হ্যাঁ, হরমোন মনে আছে, হরমোন এনজাইম মনে আছে তো, না বলো তো? হরমোনটা বলছিলেন যে কোষ বা একগুচ্ছ কোষ একত্রে যে কোনো পদার্থ নিঃসরণ করে তাকে হরমোন বলে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এনজাইম হচ্ছে স্যার ওই কোষের হচ্ছে আপনার হচ্ছে হজম পরিপাকে যে যিনি মানে সাহায্য ক্রিয়া করে। বিক্রিয়ায় নিয়ন্ত্রণ করে। আর এগুলো বাংলা অর্থ কি বলেছিলাম বলো তো, মনে আছে? হরমোন মানে হরমোন তো হরমোন থেকে আসছে, যার অর্থ হচ্ছে আমরা উত্তেজিত করি। হ্যাঁ, কাকে উত্তেজিত করে বলো, কাকে উত্তেজিত করে হরমোন, কাকে উত্তেজিত করে? স্যার হচ্ছে ওই স্যার মানে ওই কি একটা মানে পাকস্থলী কি হবে একটা তো স্যার নেগেটিভ পজিটিভ। হ্যাঁ, না ওই যে না ওটা না, তো হরমোন এনজাইমকে এনজাইম করে। কি হবে হরমোন এনজাইমকে উত্তেজিত, মানে হরমোন নিঃসরণ না হলে কিন্তু এনজাইম কাজ করবে না। কাজ করে না। বুঝছো? যে অনেকে থাকে না যে হরমোনের সমস্যা করে, হ্যাঁ, এবং হরমোন নিঃসরণ ঠিকভাবে হচ্ছে না বলে তার কিন্তু পরিপক্কতা ঠিকভাবে কাজ করবে না, তখন কিন্তু তার হজমে গন্ডগোল দেখা যাবে, নানান সমস্যা দেখা যাবে। মানে হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই স্পেনে তো বুঝতে পারলা না কিভাবে কি হলো, এই স্পেন তো বোঝা গেল, এই স্পেন দিয়ে মনে রাখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু অংশ যেটুকু আমরা আলোচনা করলাম, এটুকু হলো জড় বস্তু বা জড় পদার্থ। হ্যাঁ, এটুকু অংশের মধ্যে তার মানে এখানে দেখো আরো আসছে, যেমন দেখো যে নেকটারটা আসছে, নিঃসৃত পদার্থ নেকটার, এটা আসছে হলো জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি 23 সাল। নিঃসৃত পদার্থ নেকটার, এটা আসছে। আবার দেখো বোর্ড পরীক্ষা আসছে, নিঃসৃত পদার্থ নিম্নের কোনটি নিঃসৃত পদার্থ? যশোর বোর্ড 17 সালে আসছে, যশোর বোর্ড 17 সালে আসছে। তারপরে হচ্ছে যে এখান থেকেও কিন্তু কোশ্চিন হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি যে জড় পদার্থ তো শেষ, এবার আমরা প্রোটোপ্লাজম, কোষস্থ সজীব বস্তু, মানে এবার কি, এবার হচ্ছে যাদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে সেগুলো নিয়ে আলোচনা। এখন হচ্ছে এতক্ষণ যা আলোচনা করলাম যাদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে না ওই সব, আর এখন হলো যারা ক্রিয়া বিক্রিয়া ঘটায় সেটা নিয়ে আলোচনা, সেটা হলো কোষস্থ সজীব বস্তু। প্রোটোপ্লাজম যেহেতু কোষস্থ সজীব বস্তু, মানে প্রোটোপ্লাজম যেহেতু সজীব, সেই জন্য ব্র্যাকেটে আবার লিখছে কি কোষস্থ সজীব বস্তু। এটা আবার শুরু করে দেখছি শেষ করা যাবে না আজকে। আচ্ছা, এটা আগামী দিনই করে, হ্যাঁ, তাড়াহুড়া করে করলে ভালো শিখতে পারবো না, ধীরে স্থির ভাবে ভালো করে শিখবো। হ্যাঁ, যেটুকু আলোচনা হলো এইটুকুলো মুখেই ধরবো। হ্যাঁ, আর প্রোটোপ্লাজম পড়ানো হয়ে গেলে তারপরে এই গোটাটার উপরে পরীক্ষা নেবো, ঠিক আছে? তাহলে এটা মুখে ধরবো, তোমরা এটা পড়ে আসবে ভালো করে। হ্যাঁ।